টিপু ঠায় দাঁড়িয়ে আছে, যেন নীরবে জিনিয়াকে রিজেক্ট করলো। জিনিয়া বুঝতে পেরে আদুরে আবদারের গলায় বলল, প্লিজ যাও না টিপু, আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এটা সামনে মোড়ে দোকানটা, ওখান থেকে নিয়ে এলেই হলো। টিপু এবার অথৈ সাগরে পড়ল। কি করবে তা বুঝতেও বেশ বেগ পেতে হচ্ছে ওকে। একসময় জিনিয়ার কথাতেই সাই জানিয়ে আইসক্রিম আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। জিনিয়া এক ছুটে প্রথমে নিজের ঘরে গেল। সবগুলো সিসি ক্যামেরা ফ্রিজ করে দিল প্রথমে, তারপর গেল টিপুর ঘরে। ঘরময় সব গোছানো, এতটা পরিপাটি যে জিনিয়ার চোখ আটকে গেল। একটা ছেলের রুম এত গোছানো আর ওর রুমের অবস্থা থাকে যাচ্ছে তাই। বেডসাইড টেবিলের ওপরেই টিপুর ফোনটা, একটা বাটন ফোন। জিনিয়া জানে ওটা টিপুর আসল ফোন না, তবে স্মার্টফোনটা আছে কোথায়। ভাবনায় বিমূঢ় হয়ে রুমের মধ্যখানে দাঁড়িয়ে রইল। চোখ বুজে কিছুক্ষণ স্থির করলো নিজেকে। ঠান্ডা মাথায় ভাবলো। তিনটে জায়গা সিলেক্ট করলো, ড্রয়ার, ওর ব্যাগ আর বাথরুমের ভেন্টিলেটর। প্রথমে ড্রয়ার খুঁজবে। ড্রয়ার ধরতে গিয়েও ধরলো না। গায়ের টি শার্টে হাত পেঁচিয়ে সেটা দিয়ে ধরে খুললো। খুব ধীরে প্রতিটা জিনিসের ভাঁজ উল্টে দেখলো। একটা জিনিস এদিক ওদিক হতে দিল না। এরপর ব্যাগ চেক করতে যাবে, কিন্তু তার আগে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন মনে হলো। ওয়াশরুমের দিকে পা বাড়াতেই খটকা লাগলো। মনে হলো ওর বামে কিছু একটা অপ্রীতিকর আছে। আলতো চোখ ঘোরাতেই কলিজা কেঁপে উঠল। আস্ত এক রামদা, এত বিশাল যে লাগতেই ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে। রোদের আলো পড়ে রূপালি ঝিলিক মারছে। জিনিয়া আর দাঁড়ালো না সেখানে। সব ঠিক আছে কি না চেক করে রুমে ফিরে গেল। সকল ক্যামেরা আনফিক্সড করে দিয়ে সোফায় গিয়ে বসে পড়ল। সারা শরীর মৃদু কাঁপছে তার। ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে, কিন্তু তা প্রকাশের কোনো উপায় নেই। জিনিয়ার স্মৃতিতে ভেসে উঠল গতকাল রাতে সেই লোম হর্ষক অথচ রহস্যময় দৃশ্য। বিছানায় এলোমেলো ঘুমে তলিয়েছিল ও। প্রায় শেষ রাতে নিজের কক্ষে কারোর উপস্থিতি টের পেল সে। এত রাতে কে আসতে পারে সেটা নিয়ে মনে সংখ্যা জাগলো। চোখ মেলে তাকাতে চেয়েও তাকালো না। এক তীব্র ভারী পারফিউমের গন্ধ ভেসে আসছে নাকে। নিঃসন্দেহে পুরুষালী পারফিউম। ঘ্রাণটা চেনা কিনা সেটা বোঝার চেষ্টা করলো। আস্তে আস্তে পদধ্বনি স্পষ্ট হচ্ছে। মানুষটা ওর খুব কাছে চলে এসেছে। জিনিয়ার হৃৎপিণ্ড যেন বেরিয়ে যেতে চাইছে। নিজেকে জোর করে ঘুম পাড়িয়ে রাখছে সে। টের পাওয়া যায় সামনের মানুষটি বেশ খানিক সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে পাপ বসে আছে। নড়াচড়ার আর কোনো আয়োজন নেই। ক্ষণকাল পেরোতেই জিনিয়া তার চোখের ওপর হালকা বাতাস অনুভব করলো। চোখের ওপর পড়ে থাকা চুলগুলোকে কেউ আলতো ফু দিয়ে সরিয়ে দিয়েছে। জিনিয়া কয়েকবার শুধু পলক ঝাপটালো। এরপর ধীরে ধীরে পারফিউমের ঘ্রাণ মিয়ে যায়। জিনিয়া বুঝতে পারে যে সে এসেছিল, সে বিদায় নিয়েছে, কিন্তু লোকটা কে সেটা তার অজানাই রয়ে গেছে। জিনিয়ার মনে সন্দেহ জাগে। টিপু কি রাত বিরাতে কাউকে ভেতরে ঢোকার সুযোগ করে দিচ্ছে? কিন্তু তার কাছে সঠিক কোনো প্রমাণ নেই। টিপুর ফোন নাম্বারটা পেলেও এক্সেস নিয়ে ট্র্যাক করতে পারত, কিন্তু এখন যা দেখে এসেছে সেটাই সবকিছু ঊর্ধ্বে সবচেয়ে বড় শখ মনে হচ্ছে ওর জন্য। মূর্তির মতো জমে বসে আছে ও। সামনে টিভি চলছে, কিন্তু সেটার কানা করিও সে দেখছে বলে মনে হয় না। টিপু জিনিয়াকে দুটো আইসক্রিম এনে দিয়েছে। জিনিয়া ওকে কিছু বলেনি, আর না ওর দিকে তাকিয়েছে ভালো করে। সে নানা চিন্তায় মগ্ন হয়েছিল। আজকেও একই কাজ করে বসেছে। অন্যমনস্ক হওয়ায় আইসক্রিম পুরো টি শার্ট জুড়ে মেখেছে। নিজেকে দেখে আজ তার নিজেরই বিরক্ত লাগছে। উত্তর, এখন আবার চেঞ্জ করতে হবে। সব কাজে এত কেয়ারলেস কেন আমি? আল্লাহ, এসব কবে ঠিক হবে? ভাল লাগে না আর। বিড়বিড় করে নিজের সাথে কথা বলতে বলতে উঠে যাচ্ছিল নিজের ঘরের দিকে। অসতর্কতায় আবার পায়ের কোনক বাড়ি খেলো সোফার কর্নারে। আউচ! পায়ে হাত দিয়ে বসে পড়লো ও। দিগন্ত দৌড়ে এসে জিনিয়ার পায়ের সামনে বসে পড়লো। জিনিয়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ইনি এলেন কোথা থেকে? নখটা কিছুটা উঠে গেছে, রক্ত পড়েছে সে জায়গা থেকে। উদ্বিগ্ন হয়ে দিগন্ত সেটা উল্টে পাল্টে দেখলো। জিনিয়ার গলার ওড়নার কোনা টেনে ধরলো ও।
জিনিয়া খপ করে ওড়নাটা চেপে ধরলো, মনে মনে ভাবলো, বলা নেই ক নেই কোত্থেকে উদয় হয়ে আবার অন্য টেন্ট করছে। এ কেমন অসভ্যতা। দিগন্ত ওর দিকে তাকালো, এক বিরক্তির চাহনি নিক্ষেপ করে ওড়নাটা একটু জোরেই টেনে ধরলো। জিনিয়ার হাত ফসকে ওড়না কিছুটা সরে এলো, সেদিকে আপাতত তাকানোর সময় নেই দিগন্তের। সে ওড়নার কোনা দিয়ে পায়ের নখটা চেপে ধরলো রক্ত বন্ধ করার জন্য। জিনিয়া চোখ মুখ কুঁচকিয়ে তাকিয়ে রইল। ও প্রশ্ন করার জন্য মুখ খোলার আগেই উদ্বিগ্ন স্বরে দিগন্ত বলল, এত দুষ্ট হয় কেমনা মানুষ? 2 মিনিট স্থির থাকতে পারো না তুমি? জিনিয়ার মেজাজে এমনিতেই লঙ্কা কাণ্ড, তার উপর দিগন্তের এই শাসন বারণের বাক্য ওর ভালো লাগলো না। কড়া গলায় বলল। তাতে আপনার কি? দিগন্তের এমন স্বাভাবিক কথাতেই জিনিয়া তেতে গেল কেন কেন সেটাও বুঝতে পারলো না। অবাক হয়ে বলল, মানে আমার কিছু না, তাই বলে ভালো উপদেশ দিতে পারবো না? ঝাঁজ মেশানো গলায় জিনিয়া বলল। না, আমি চেয়েছি উপদেশ। ভালো কথার তেরার জবাব দিগন্তের মতো তেরা স্বভাবের মানুষের পক্ষে মেনে নেওয়া বেশ কঠিন বিষয়। দাঁত কিরমির করে ও বলল, অস্ত বেয়াদব। কি বললেন? বলেছি বেয়াদব, তুমি একটা মহা বেয়াদব মেয়ে। বলুন। ইউএস। দিগন্ত অবাক চিত্তে বললে। হোয়াট? জিনিয়া আর কথা বাড়ায় না, ভেংচি কেটে মুখ ফিরিয়ে নেয়। পা টেনে নিতে চাইলে দিগন্ত চেপে ধরে। পায়ের আঙুল থেকে কাপড় সরালে বুঝতে পারে রক্ত আর পড়ছে না। সে জিনিয়ার দিকে তাকিয়ে বলে, ফার্স্ট এড বক্স কই? আপনি এখানে কেন? দিগন্ত হতাশ শ্বাস ছাড়ে। কি জিজ্ঞেস করলাম আর কি উত্তর দিলে? আমার কথার জবাব দিন আগে। আপনি এখানে কেন? এক রোখা জেদি মেয়েটার সাথে আজ আর লাগতে মন চাইলো না দিগন্তের, কিন্তু কেন সে এখানে সেটা বলাও তো যাবে না। বললে এই মেয়ে নতুন করে আরেক লঙ্কা কাণ্ড বাঁধাবে। দিগন্ত মনের মধ্যে বিস্মিত হলো। সে কি এই বিচ্ছু মেয়েকে ভয় পাচ্ছে? সিরিয়াসলি? এমন একটা বাচ্চা মেয়েকে এফতি দিগন্ত চৌধুরী ভয় পাচ্ছে? কি অবনতি! কিন্তু সত্যি যদি দিগন্ত বলে যে সিসিটিভি ফুটেজ ফ্রিজ দেখানোতে ভয় পেয়ে সে পাগলের মতো ছুটে এসেছে, তবে সেটা নিয়ে এই মেয়ে ওকে জ্বালিয়ে মারবে। তার চেয়ে বরং মিথ্যে বলেই সেফ জোনে চলে যাওয়া ভালো। এতক্ষণ চুপ করে চিন্তা ভাবনায় মগ্ন হতে দেখে জিনিয়া আবারও বলে, কি হলো বলুন। এখানে এখন কেন এসেছেন? আঙ্কেলের কাছে এসেছিলাম। জিনিয়া দরজায় উকিঝুঁকি মারে। মুয়াজ ভাইয়া কোথায়? দিগন্তের মনে ঈর্ষার আবির্ভাব ঘটে। মুয়াজের সাথে জিনিয়ার অতিরিক্ত মিষ্টি সম্পর্ক ওর গায়ে বিধে। কেন জানে না, অসহ্য লাগে দুটোকে একসাথে দেখলে। দিগন্ত কপাল কুঁচকে বলল, ওকে আমি পকেটে নিয়ে ঘুরি না। আপনি ডোরেমন না যে আপনার পকেটে অত বিশাল একটা মানুষ হেঁটে যাবে। সবসময় সাথেই থাকে, তাই জানতে চেয়েছি। আজ আসেনি, ওর অন্য কাজ আছে। দিগন্ত তপ্তশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। অদৃশ্যে মুখ বাঁকালো জিনিয়া। আত্মীয় মুখ বাঁকানোর মতো কিছুই ঘটেনি, কিন্তু তবুও স্বভাবগত আচরণের কারণে তা সে করলো। কাঠ গলায় বলল, পাপা বাসায় নেই, আপনি তবে আসুন এখন। জিনিয়ার কথাটাকে পাত্তা না দিয়ে দিগন্ত ফের বলল, ফার্স্ট এড বক্স কোথায় বলবে, নাকি হসপিটালে যাবে? জিনিয়া বিরক্তিতে কপালে ভাঁজ ফেলল। জোর জবরদস্তি ওর মোটেও পছন্দ না, অথচ আজকাল ওর সাথে সেটাই বেশি হচ্ছে। ওর মতামতের কেউ ধার ধারছে না, যার যা ইচ্ছে ওকে দিয়ে করিয়ে নিচ্ছে। এ কেমন বিচার! না, এ কিছুতেই সহ্য করবে না জিনিয়া। ঠোঁট বাঁকিয়ে করা দুটো কথা শোনাতেই যাচ্ছিল, তখনই দিগন্ত ওপর থেকে নামার সিঁড়ির দিকে তাকিয়ে বলল, তুমি টিপু? দিগন্তের দৃষ্টি অনুসরণ করে জিনিয়াও তাকালো। টিপু দাঁড়িয়ে আছে, গলায় গামছা দুলছে, এক হাতে ছোট্ট বেলচা আর অন্য হাতে কাদা মাটি মাখানো বালতি। হাত পা সব মাখামাখি অবস্থা। টিপু আইসক্রিম এনে দিয়েই ছাদে চলে গিয়েছে। রাত্রি ওকে ছাদের টবগুলোতে মাটি পুড়ে রাখার কথা বলে গিয়েছিল, সেই কাজটুকুই শেষ করে মাত্র নেমে এসেছে। জিনিয়া আর দিগন্ত দুজনেই ওর দিকে তাকিয়ে থাকায় সে বিচলিত হলো। একটু অস্বস্তি ভরা গলায় বলল, জি আমি টিপু। জিনিয়া টিপুকে দেখলেই কেমন কেঁপে কেঁপে উঠছে। রুমে গিয়ে যে দৃশ্য দেখে এসেছে তা তো আর সহজে ভোলা যায় না। ওপরে যতই স্বাভাবিক সাজার চেষ্টা করুক না কেন, ভেতরটা তো অবশ্যই ভীতু হয়ে আছে। দিগন্ত টিপুর হাতের দিকে তাকিয়ে বলল, বাগানে কাজ করে এলে? জি, রাত্রি আপা কয়া গেছিল টবে মাটি ভরতে। আপনি দিগন্ত সান না? হ্যাঁ। টিভিতে দেখছি আপনারে। আচ্ছা দাঁড়িয়ে থেকো না, যাও ফ্রেশ হয়ে নাও। জি।
টিপু দ্রুত পায়ে নিজের কক্ষে চলে যায়, যেন দিগন্তের চক্ষু গোচর হওয়া থেকে পালানোই এখন তার প্রধান লক্ষ্য। দিগন্ত ঘাড় বাঁকিয়ে তাকালো জিনিয়ার দিকে। উচ্চতায় ওর থেকে বেশ ছোট মেয়েটা। দিগন্ত খেয়াল করলো জিনিয়া কেমন করে তাকিয়ে আছে টিপুর যাওয়ার পথের দিকে, ধ্যানমগ্ন হয়ে আছে যেন। দিগন্ত ফের বলল। কি চেয়েছে? হঠাৎ ভাবনায় ছেদ পড়ায় জিনিয়া আটকে উঠল, বিরক্তি মাখা স্বরে বলল। কি? ফার্স্ট এড বক্স। টেনে টুনে 2-4টা খামচি খেয়ে জিনিয়ার কুনি আঙ্গুলে ক্লিন করে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে দিগন্ত। রাগে দিগন্তের ঘাড়ের কাছে নখ দাবিয়ে জায়গাটা লাল করে দিয়েছে জিনিয়া। বেচারের সাদা শার্টের কলার সরে মাঝে মাঝেই সেই লাল দাগটা সামান্য উকে দিচ্ছে। চড়া মেজাজে দিগন্ত সেটা নীরবেই শুয়ে নিয়েছে। কেন যেন জিনিয়াকে আজ বকতে ইচ্ছে করছে না তার। গতকাল সারা রাত তার ঘুম হয়নি। মেয়েটার কোনো ক্ষতি হবে ভাবলেও এখন বুক কাঁপছে। কি জানি কি হয়েছে, জিনিয়াকে ভাবলে ইদানিং আগুন আগুন মস্তিষ্কেও ঠান্ডা হয়ে আসে। মেহরাজ সাহেবের স্টাডি রুম জুড়ে হাঁটছে সে, আর টাক থেকে এটা ওটা বই নিয়ে উলটপালট করছে। জিনিয়া সোফায় পা তুলে বসে মনোযোগ সহকারে দেখছে দিগন্তকে। মাথায় ঘুরপাক খাচ্ছে গতকাল রাতে সে ঘটনা। কে এসেছিল ঘরে, কে আসতে পারে? হঠাৎ ওর মনে হলো সেটা দিগন্ত তো হতে পারে, কিন্তু দিগন্ত কেন আসবে? পায়ের ব্যান্ডেজে চোখ যায় ওর। দিগন্ত এত যত্ন নিয়ে ব্যান্ডেজ করে দিল কেন? কেন করলো এমন? জিনিয়া ভাবলো সেই তীব্র পারফিউমের ঘ্রাণটার কথা। ওটা কি দিগন্তের ছিল? একবার চেক করে দেখবে কি? ও উঠে গুটিসুটি পায়ে গেল দিগন্তের কাছে। দিগন্ত হাঁটছে, পিছু পিছু ওর নিজেও হাঁটছে, একদম গা ঘেঁষে ওর শরীরের ঘ্রাণ নিচ্ছে, কিন্তু কিছুতেই ঠাউর করতে পারছে না গত রাতে সেই ঘ্রাণের সাথে আজকের দিগন্তের শরীরের ঘ্রাণ মেলে কিনা। দিগন্ত জিনিয়ার হাব ভাব কিছুক্ষণ পরখ হলো। ও যেদিকে যায় প্রায় ওর গা ঘেঁষে জিনিয়াও সেদিকে যায়। দিগন্ত পা থামিয়ে দেয়। ওর আকস্মিক দাঁড়িয়ে পড়াতে জিনিয়া পড়ে যায় বিপাকে। আর একটু হলেই সজোরে ধাক্কা লাগতো, কিন্তু তার আগেই ও নিজেও থেমে যায়। দিগন্ত ঘুরে তাকায় ওর দিকে, বাঁকা হেসে ব্যঙ্গাত্মক ঠোঁট নাড়িয়ে বলে। কি? কোলে উঠবে? এসো, কোলে নেই। জিনিয়া প্রথমে হকচকিয়ে গেলেও পরে হাত মেলে স্বাভাবিক গলায় বলল। নিন, অনেকদিন কারো কোলে উঠি না, মজাই হবে। দিগন্তের অবস্থা ভ্যাবাচ্যাকা। মেয়েটার মুড সুইং তো বর্ষার আকাশের চেয়েও ভয়ঙ্কর। এই তো ওকে তাড়িয়ে দিচ্ছিল, এখন আবার কোলে চড়তে চায়। দিগন্ত বাঁকা হাসলো, খানিক ঝুঁকে এলো ওর দিকে। কোলে চড়লে ট্যাক্স দিতে হয়, জানো সেটা? জিনিয়া নাক কুচকে বলল। আমি তো সেদে উঠতে চাইনি, আপনি অফার করলেন তাই বললাম। ট্যাক্স দিয়ে কেন? এমনিও আমি আপনার কোলে চড়তে নট ইন্টারেস্টেড। দিগন্ত সোজা হয়ে দাঁড়ালো। সেদিন তো গোটা রাত এক প্রকার আমার কোলেই কাটালে। আর কি কি করেছো তা নাই বা বলি। জিনিয়া আটকে উঠল। সেদিন রাত? কোন রাত? মনের মধ্যে হাজার ভাবনা। তড়াক করে তাকালো দিগন্তের দিকে, বুকে হাত ভাঁজ করে বাঁকা হেসে তাকিয়ে রয়েছে। জিনিয়া জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। সে দৃশ্য মোটামুটি মোহনীয় লাগলো। দিগন্ত ঘর কাঁপিয়ে হাসলো। জিনিয়ার নাক টেনে দিয়ে বলল। নেহাত বাচ্চা মানুষ বলে ছাড় দিয়েছে, না হয় দিগন্তকে জ্বালানোর ফলাফল হতে নাতে পেয়ে যেতে। টিপু স্ট্রেতে 1 কাপ চা নিয়ে কক্ষে প্রবেশ করলো। থমথমে মুখ ওর, ভেতরে কি চলছে তা বোঝার উপায় নেই। দিগন্তের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল। মামা আসতে দেরি হইব, আপনি অপেক্ষা করবেন। দিগন্তের কেন যেন মনে হলো টিপু ওকে পরোক্ষভাবে চলে যেতে বলেছে। ও কপাল কুঁচকে কিছু একটা বলতে যাবে, তার আগে জিনিয়া তড়িঘড়ি করে বলে উঠল। পাপাকে আমি কল করেছি, এক্ষুনি চলে আসবে। উনি পাপার সাথে দেখা করেই যাবে। দিগন্ত বেশ অবাক হলো। জিনিয়া ওকে এভাবে আটকে রাখতে চাইছে, তবে কি ওর সন্দেহই ঠিক? জিনিয়া টিপুকে ভয় পাচ্ছে। শুরু থেকে জিনিয়ার চাহনি টিপুর প্রতি একটু অস্বাভাবিক লাগছিল দিগন্তের কাছে। দিগন্ত এবার শক্ত চোয়ালে টিপুর দিকে তাকিয়ে ওকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। দিগন্তের এই নজর টিপুর কাছে অসহনীয় ঠেকলো। সে তৎক্ষণাৎ কক্ষ ত্যাগ করলো। টিপু বেরিয়ে যেতে জিনিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচলো। মনে মনে ভাবলো, যাক বাবা, দিগন্ত থাকলে অন্তত সেফ থাকবো। এই ছেলের সাথে এক বাড়িতে একা থাকতেও ভয় লাগে। দিগন্ত নীরবে সবটা পর্যবেক্ষণ করলো। জিনিয়ার চেহারার অভিব্যক্তি দেখে যা বোঝার তা সে ঠিকই বুঝে নিল।
আফজাল চৌধুরী কেবিনে বসে আছেন মেহরাজ সাহেব আর আফজাল চৌধুরী। দুজনের চেহারাতেই বেশ চিন্তার ছাপ স্পষ্ট। মনিটরের দিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে বসে আছেন দুজনে। জিনিয়া আর দিগন্তকে স্পষ্ট দেখা যাচ্ছে সেখানে। জিনিয়া ফোনে গেম খেলছে আর দিগন্ত ফাইল ঘাঁটছে। আফজাল চৌধুরী নড়ে চড়ে বসলেন, চেয়ারের পেছনের দিকে পিঠ হেলিয়ে বললেন, তুমি কিন্তু মেয়েটার জীবন নিয়ে খেলছো মেহরাজ। যদি কিছু না যেত আর যদি কিছু হয়ে যেত। মেহরাজ সাহেবও আয়েশি ভঙ্গিতে বসলেন, নির্লিপ্ত গলায় বললেন, দিগন্ত গেলে তো আমি জানতাম ও যাবে, আর জিনিয়া কিছু হওয়ার প্রশ্ন ওঠে না। এতটা শিওর হচ্ছ কিভাবে? সে গল্প না হয় অন্যদিন করব। আজ উঠি, বাচ্চা দুটো অপেক্ষা করছে। উঠলাম কেমনে? রাত হলেই অধৈর্য জিনিয়ার ধৈর্য শক্তি আরো কমে যায়, একেবারে লেভেল 0-তে নেমে আসে। ও তখন স্থির হয়ে বসতেও চায় না। কিছু মানুষ আছে রাত হলে ঝিমায়, দিন হলে কামায়। আবার কিছু মানুষ দিন হলে ঝিমায় আর রাত হলে কামায়। এদের আবার আধুনিক ভাষায় নাইট পারসন আর ডে পারসন বলা হয়। জিনিয়া হলো নাইট পারসন, রাত হলে ফুল অফ এনার্জি, আর রাত্রি হলো ডে ভার্সন, দিন হলে ফুল অফ এনার্জি। দুজনের এই বৈপরীত্যে জিনিয়ার অসুবিধা না হলেও রাত্রির হয়। ওকে ধরে বেঁধে অর্ধরাত্রি জাগিয়ে রাখে জিনিয়া। এই যেমন আজও জিনিয়া রাত্রিকে সোজা করে বসিয়ে রেখেছে। রাত্রি প্রতি সেকেন্ডে হাই তুলেছে আর ঘুমে রীতিমতো দুলছে। কিন্তু জিনিয়ার সেসব দেখার সময় কই, সে তো দিব্যি জেগে আছে। তার চোখে সামান্য ঘুমের রেশ নেই। রাত্রিকে বসিয়ে রেখে আনমনে গেম খেলছে ও। রাত্রি উকি মেরে তাকালো দেয়াল ঘড়িটার দিকে। রাত প্রায় 1:30 বাজতে চলল। চোখ সরিয়ে আবার তাকালো জিনিয়ার দিকে, অসহায় স্বরে বলল, আর কতক্ষণ বসে থাকবে আপু? ঘুমিয়ে পড়ে গিয়ে। স্কিনে চোখ রেখে জিনিয়া বলল, আমার ভয় লাগছে, আজ ঘুমানো যাবে না। হতাশায় মুখ ছোট হয়ে আসে রাত্রির। এই তো দিব্যি গেম খেলছে সে, আবার কিসের ভয়ের কথা বলে তাহলে? নরম স্বরে বলল, ঠিক আছে, তাহলে এই ঘরে ঘুমিয়ে যাই। কথাটা বলে রাত্রি শুয়ে পড়তে নাই। অমনি চেঁচিয়ে উঠল জিনিয়া, এই না, একদম ঘুমানো যাবে না, জেগে থাকতে হবে আজকে, মানে এখন থেকে প্রতি রাত। কি মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? কি বলছো এসব? রাত্রির ফোনটা উচ্চস্বরে চেঁচিয়ে উঠল। জিনিয়া বিরক্তিতে কপাল কুঁচকালো। এত রাতেও মানুষ ঘুমায় না, কল করে জ্বালায় কেন স্ট্রেঞ্জ? রাত্রি আবারও হতাশ শ্বাস ছাড়ে। নিজে জেগে আছে আর মানুষকে জ্ঞান দিচ্ছে। পাশ ফিরে ফোন তুলে নেয়। চেহারায় বিস্ময় নিয়ে চোখ জোড়া ছোট করে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ এভাবেই ছিল সে। কল কেটে গিয়ে আবারও বেজে উঠল। জিনিয়া এবার ফিরে তাকায়। বারবার কল বাজছে কিন্তু রিসিভ হচ্ছে না। জিনিয়ার কাছে বিষয়টা বেশ রহস্যজনক লাগে। তাকিয়ে দেখে রাত্রি অন্যমনস্ক হয়ে আছে। জিনিয়া খপ করে কেড়ে নেয় ফোনটা। স্ক্রিনে ভেসে থাকা নামটা তাকেও হয়তো বিস্মিত করলো। কপাল কুঁচকে অস্পষ্ট স্বরে বলল, মুয়াজ ভাইয়া। বাঁকা চোখে তাকালো রাত্রির দিকে। রাত্রি অসহায় চাহনি ফেলে তাকিয়ে আছে জিনিয়ার দিকেই। জিনিয়া সন্ধিহান গলায় কড়া স্বরে বলল, এই রাতে তোমাকে মুয়াজ ভাই কল করছে, কোনো দরকার নাকি? ফোন তোমার হাতে, কল সে করেছে, তাহলে কেন কল করছে বা কি দরকার আছে সেটা আমি কিভাবে জানবো? জিনিয়া সন্ধিহান চোখ জোড়া ক্রমশ ছোট হয়ে আসে। ও কলটা রিসিভ করে লাউড স্পিকার অন করে ধরলো রাত্রির সামনে। রাত্রি যেন বোকা বনে গেছে। কল রিসিভ করার দরকারই বা কি ছিল যদি ওকে এভাবে ফাঁসিয়ে দিবে? নিজেই কথা বলে নিত, নয়তো রিসিভ করতো না। ওপাশ থেকে কোনো শব্দ নেই। জিনিয়া খোঁচা মারলে ধীর স্বরে রাত্রি বলল, আসসালামু আলাইকুম। ঘুম কাতুরে কণ্ঠস্বর সামান্য ভারী শোনালো ওর। ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ পাওয়া গেল। পুরুষালী নরম কণ্ঠ ভেসে এলো, ডিস্টার্ব করলাম? ঘুমাচ্ছিলেন? রাত্রি আর চোখে তাকালো জিনিয়ার দিকে। জিনিয়া যেন শকুনের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রাত্রি বলল, না সমস্যা নেই, এত রাতে কল করলেন, কোনো জরুরি দরকার ছিল? হ্যাঁ ছিল তো। জি বলুন। আমি আসলে রান্না করতে এসেছিলাম কিচেনে, কিন্তু বাসায় মশলা নেই। এখন দোকানপাটও বন্ধ হয়ে গেছে হয়তো। আপনি তো আমার প্রতিবেশী, তাই ভাবলাম একটা কল করে জিজ্ঞাসা করি। প্রতিবেশী হিসাবে একটু সাহায্য তো রিজার্ভ করি, তাই না বলুন?
রাত্রি আর জিনিয়া দুজনেই মুখী হা হয়ে রইল। মুয়াজ ওদের প্রতিবেশী কবে হলো? রাত্রি ফের কিছু বলতে যাবে তার আগেই জিনিয়া বলে উঠল, এই রাতে আর রান্না করে কি করবেন ভাইয়া? রামেন খেয়ে ফেলুন, পেটও শান্তি মনও শান্তি। জিনিয়ার কণ্ঠস্বরে ধরফড় করে উঠল মুয়াজ। সোফায় আরাম করে হেলান দিয়ে কথা বলছিল সে। উল্টো দিকের সোফাটা দখল করে বসে আছে দিগন্ত। কোলে ল্যাপটপ নিয়ে তাতে আঙ্গুল চালাচ্ছে অনবরত। মুয়াজের এমন তড়াক করে উঠে বসার সরু চোখে ওর দিকে তাকালো দিগন্ত। কপালে পড়ে গেল কয়েকটা ভাঁজ। মুয়াজ সেদিকে তাকিয়ে নিল একবার, গলা খাকারি দিয়ে বলল, আরে জিনিয়া, কখন এলে? জিনিয়ার নাম উচ্চারণ হতেই বুকটা কেমন ধক করে উঠল দিগন্তের। অবচেতন মন চাইল ওর কণ্ঠস্বর শুনতে, কিন্তু নিজের লম্বা চওড়া ইগো ভুলে মুয়াজকে লাউড স্পিকার দিতে বলা যায় না। সে দ্বিধা দ্বন্দ্বে বসে রইল। আমি আবার কোথায় এলাম? আমি তো আমার বাসায় আছি। থতমত খেয়ে গেল মুয়াজ। অপ্রস্তুত স্বরে আবার আওড়ালো, মানে রাত্রে রুমে কখন এলে? রাত্রিপুর রুমে কি তাহলে এখন থেকে টাইম মেনটেন করে আসতে হবে? কথাটা বলতে বলতেই জিনিয়া তাকালো রাত্রির দিকে। কর্কশ তার চাহনি। রাত্রি সজোরে মাথা নেড়ে না বোঝালো, অর্থাৎ মেইনটেনেন্সের দরকার নেই। ওপাশে মুয়াজ বসে আছে ভ্যাবাচ্যাকা খেয়ে। বাচ্চা মেয়েটা সোজা কথা বোঝে না কেন? মনে মনে কেঁদে কেটে ভাসিয়ে দিয়ে মুখে বলল, আমি তো এসব ভেবেই বলিনি প্রিন্সেস। আমি ভাবলাম এখন তো রাত হয়েছে, লিটল প্রিন্সেসরা তো রাতে জাগে না। তুমি নিশ্চয়ই ঘুমিয়ে গিয়েছিলে, তাহলে এখন কেন উঠে গেলে? কিছু লাগবে নাকি ভয় পেয়েছো? এসব কনসার্টস থেকে জানতে চাও আর কি। দিগন্তের আর মন মানছে না। মুয়াজের এত কেয়ারিং ভাব আর পীড়িতের আলাপও নিতে পারছে না বোধহয়। বুকের ভেতর কেমন করছে ওর। সোজা হয়ে উঠে দাঁড়ালো, যেন বসে থাকতে থাকতে ক্লান্ত। আর মোড়া দিয়ে পকেটে হাত ঢুকিয়ে ঘরময় পায়চারি শুরু করলো। এদিকে মুয়াজ সবটাই দেখছিল আর চোখে। কিছু একটা ভেবে বাঁকা হাসলো সে। হাতের ফোনটা লাউড স্পিকারে দিয়ে সোফায় হাতলে রেখে দিল। জিনিয়া খিলখিলিয়ে করে হাসলো, হেসে উঠল। থেমে গেল দিগন্তের অস্থির চিত্রে চলতে থাকা পা জোড়া। হাসিটা তার চেনা লাগলো, বড্ড বেশি চেনা লাগলো সেই কণ্ঠস্বর। জিনিয়া হাসি থামিয়ে গদগদ হয়ে বলল, ও হাউ সুইট অফ ইউ ভাইয়া, কিন্তু আমি তো বুঝে গেছি। জিনিয়ার কণ্ঠস্বর এক প্রকার দ্বিধায় ফেলে দিল দিগন্তকে। কণ্ঠস্বর তার চেনা লাগছে, খুব চেনা, কিন্তু যার সাথে ম্যাচ করছে সে তো জিনিয়া হতে পারে না। কিভাবে সম্ভব এটা? বিস্ময়ে বিমূঢ় হয়ে বারবার নিজের মন আর মস্তিষ্কের লড়াইয়ে বিদ্ধ হচ্ছে সে। মুয়াজ মৃদু হাসল। কি বুঝেছো প্রিন্সেস? বেবিরা কিন্তু বেশি বুঝতে নেই, তাহলে দাঁত পড়ে যায়। আরেক দফা খিলখিলিয়ে হাসিতে লুটোপুটি খেলো জিনিয়া। সাথে রাত্রিও ঠোঁট টিপে হাসছে। কি অদ্ভুত সব কথা বলে লোকটা। জিনিয়ার হাসির মাঝেই মুয়াজ বলল, তা প্রিন্সেস এখনো জেগে কেন? ঘুমোচ্ছে না? রাত্রির ছোট্ট শ্বাস ফেলে বলল, ওর ঘুম এমনই, ঠিকমতো ঘুমাই না। এটা তো ঠিক নয় প্রিন্সেস। দিগন্ত কপাল কুঁচকিয়ে তাকিয়ে রইল। মুয়াজের মুখে বারবার এই প্রিন্সেস ডাকটা ওর কানে বিষের মতো লাগছে। মুয়াজও কি আর কম যায়? সেও ইচ্ছে করে বাড়িয়ে আদর দেখাচ্ছে। দিগন্ত যখন নিজের অনুভূতি স্বীকারই করে না, তখন ওকে জ্বালানোই বরং বেশি আনন্দদায়ক। জিনিয়ার মুখের হাসি হাসি ভাবটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। সে কি আর সাধে জেগে আছে? সে তো ঘুমাচ্ছে না, স্রেফ ভয়ে। নির্জীব গলায় বলল, ঠিক বেঠিক ভাববো নাকি বাঁচা মরা ভাববো? দিগন্ত ফিরে তাকালো ফোনের দিকে। জিনিয়ার কণ্ঠে হঠাৎ এমন নির্জীবতা আর এই রহস্যময় বাক্য সন্ধিহান লাগলো তার কাছে। মুয়াজও অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? জিনিয়া এক বিরাট দীর্ঘশ্বাস ফেলে ভেতরের কথাটাকে ভেতরেই চেপে রাখলো। ও পাশ কাটিয়ে বলল, আপনার রান্না পড়ে যাচ্ছে না ভাইয়া? বিগত 15 মিনিট ধরে আমার কথা বলছি আমরা। জিনিয়ার কথায় অদৃশ্যে জিভ কাটলো মুয়াজ। হায়রে, কি বলতে কল করলো আর কি এখন বলছে সব। ও নিজের ভুল সামনে নিয়ে গলা ছেড়ে বলল, দেখেছো তোমার নরম কণ্ঠের সুর? দুনিয়াদারি ফুলে বসে আছি। তোমার রাত্রি বুকে দাও তো ফোনটা, মশলা কি পাওয়া যায় কিনা দেখি।
মুয়াজের এই আদিক্ষাতা আর লুতুপুতু ভাব নিয়ে বলা কথাগুলো দিগন্তের শিরায় শিরায় রাগের স্রোত বয়ে দিল। সে বিড়বিড় করে আওড়ালো। উফ, বিরক্তিকর। অতঃপর সে ঘর ত্যাগ করলো। মাথার ভেতর সব প্যাঁচ লেগে আছে। আপাতত এই জটগুলো ছাড়িয়ে নেওয়া খুব জরুরি। রাত বাজে প্রায় 2টার কাছাকাছি। মুয়াজ দাঁড়িয়ে আছে জিনিয়াদের বাড়ির সদর দরজার সামনে। মুয়াজের এখানে অনেক আগে থেকে একটি বাড়ি কেনা ছিল, এখানেই সে থাকতো। তবে মাসে হয়তো সপ্তাহখানেকেরও কম। বাসায় থাকবে কিভাবে? এই কাজ সেই কাজ দেখিয়ে ওকে তো অফিসেই বেঁধে রাখে দিগন্ত। তারও যে একটা বাড়ি আছে, একটা জীবন আছে, সেটা তো ভুলতেই বসেছিল সে। আজ বহুদিন পর বাড়ি ফিরেছিল, কিন্তু তাতেও শান্তি নেই। দিগন্ত ঠিক ওর পিছু নিয়ে এখানেও হাজির। তা হবেই না কেন? মুয়াজ আর জিনিয়াদের বাড়িটা যে রাস্তার এপার ওপার, জিনিয়াকে দেখার লোভ কি আর সে সামলাতে পারে? মুখে যতই বলুক বেয়াদব মেয়ে, মনে তো অন্য সুর বাজে। সেটা পাত্তা দিক বা না দিক, সে সুর থামবে কি এত সহজে? নিজেকে বুঝিয়েছে কাজের জন্য এলাম, অথচ এমন কোনো আহামরি কাজ নেই যেটা এখানে এসে করতে হবে। মুয়াজ এক প্রকার বিরক্তই হয়েছে। একে তো কতকাল পর বাড়ি ফিরেছে, তার উপর আবার অফিস কাঁধে নিয়ে ফিরেছে। কিন্তু কি আর করার? তার সকল ঘ্যানকে পাশে ফেলে দিগন্ত রীতিমতো দখল দারিদ্র নিয়ে মুয়াজের বাড়িতে উঠে এসেছে। খানিকক্ষণ বাদে মশলার প্যাকেট হাতে দরজার কাছে হেঁটে এলো জিনিয়া। মুয়াজ ওকে দেখে খুব একটা খুশি হতে পারলো না বোধহয়। জোরপূর্বক হেসে বলল, হাই। জিনিয়া ওর আমসি মুখটা দেখে কিছু একটা আন্দাজ করতে পারলো হয়তো। মুখ টিপে হেসে বলল, মশলাটা ভালো ব্র্যান্ডের রাত্রিপু বলেছে। মাংস রান্নাটা নাকি বেস্ট হবে। মন খারাপের কিছু নেই। মন খারাপ করবো কেন? মুখটা কালো করে রেখেছেন, তাই ভাবলাম মন খারাপ হয়তো। মুখ কালো? কই না তো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, আসি আজকে, তুমি ঘরে যাও। কথাটা বলে মুয়াজ চলে যাচ্ছিল। জিনিয়া চট জলদি ওকে থামাতে ওর হাত আঁকড়ে ধরলো। না না, দাঁড়ান, আপনার সাথে কথা আছে আমার। মুয়াজ শঙ্কা ভরা নয়নে তাকালো। কি কথা? জিনিয়া প্রায় ফিসফিসিয়ে বলল। পাতি নেতাটা কোথায় আছে? বাড়িতে? জিনিয়ার প্রশ্নের ধরন আর উত্তরের আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে থাকা একজোড়া চোখ দেখে মুয়াজের মনে শয়তানি বুদ্ধি চেপে বসলো। সেও একইভাবে নিচু স্বরে বলল, বাড়িতে নেই, অন্য বন্ধুর বাড়িতে গেছে। অন্য বন্ধু? হ্যাঁ, অন্য বন্ধু। জিনিয়া থমকে দাঁড়ালো। অন্য বন্ধু বলতে যে দিগন্ত কি বুঝিয়েছে সেটা আর বলা হলো না। আর তার আগেই বড় বড় পা ফেলে এগিয়ে এলো রাত্রি। তার হাতে একটা ছোট্ট বক্স। মুয়াজ মুগ্ধতা ভরা নয়নে তাকিয়ে রইল ওর দিকে। আবারও এক দফা প্রেমে পড়লো হয়তো। বক্সটা মুয়াজের দিকে ধরে রাত্রি বলল, আজ আর রান্না না করে এটা দিয়ে চালিয়ে দিয়ে। মুয়াজের ঘোর কাটে না, মৃদু মাথা দুলিয়ে সায় দেয় সে। এদিকে জিনিয়ার মোহনে ঝড়। এই মাঝরাতে দিগন্ত গেল কোথায়? বন্ধুর বাড়ি। কিন্তু কেমন বন্ধু? মেয়ে না ছেলে? নানান প্রশ্নেই মাথাটা তার ভনভন করে উঠল। না, এই প্রশ্নে ইতি টানা দরকার। জানালার ভারী কাচের দেয়ালের পেছনের অন্ধকার রুমটাতে দাঁড়িয়ে আছে দিগন্ত। সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে জিনিয়া আর মুয়াজের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলার দৃশ্য। দিগন্তের কলিজায় যেন মোচড় দিয়ে উঠল তখনই, যখন জিনিয়া হাত টেনে ধরল মুয়াজের। অদৃশ্য কোনো কারণে ঈর্ষায় শরীর যেন ঝলসে গেল দিগন্তের। সে দাঁত কিরমির করে তাকিয়ে মনে মনে জিনিয়ার সাহসের বাহবা দিল কিছুক্ষণ। পরক্ষণেই আবার ভাবলো, জিনিয়ার সাহসের কি আছে এখানে? হাতটাই তো ধরলো, আর ধরলে তার কি? কিন্তু তার অবুঝ মন সে যুক্তি মানল না, বরং রাগান্বিত নয়নে তাকিয়ে ফোঁস করে রাগের মাত্রা বাড়াতে লাগলো সে। জিনিয়া বিছানায় বসে নখ কামড়াচ্ছে। রাত্রিকে তার ঘরে পাঠিয়ে দিয়েছে। আপাতত ভয়ের চেয়েও বেশি চিন্তা হচ্ছে দিগন্তকে নিয়ে। গেল কোথায় লোকটা? ক্লাবে নয়তো? সেদিন রাতের মতো মেয়েগুলো সব চোখ দিয়ে গিলে গিলে খাচ্ছে না তোকে? নানান আজগুবি ভাবনা মাথায় ভিড় করেছে। এদিকে তাকে নিজের অজান্তেই ভাবনায় ফেলে দিয়ে প্রেয়সীর হাতের মাংস ভুনা দিয়ে আয়েশ করে পেট পুজো করছে মুয়াজ। আহা কি শান্তি! অথচ চঞ্চল মেয়েটা ওদিকে টেনশনে মরছে। একই প্রকার চিন্তায় মগ্ন আছে দিগন্ত। এই মেয়ের কণ্ঠস্বর
জিনিয়ার সাথে হুবহু মিলে যাচ্ছে। সাথে আরো ছোট ছোট ইঙ্গিত আর পেছনের কাহিনীগুলো কানেক্ট করলে সব তথ্য এটাই সংকেত দেয় যে নিশির ডাক আর জিনিয়া সম্ভবত একজনই। না হলে নিশির ডাক কিভাবে জিনিয়ার এত পার্সোনাল ইনফরমেশন দেয়? আবার পরক্ষণে ভাবে সে তো আরো অনেক ইনফরমেশনও দেয়, কিন্তু জিনিয়ার রিলেটেড তথ্যগুলোই বেশি। ভাবনায় বিমূঢ় দিগন্ত কিছুতেই কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। ওই মেয়ে শান্ত আর বুদ্ধিমতী লাগে, জিনিয়া অস্থির আর বড্ড এলোমেলো। দুজনের চারিত্রিক গুণে তো আকাশ পাতাল তফাৎ। আর জিনিয়া এত কিছু কিভাবে করবে? ওর মাথায় এত বুদ্ধি তো নেই, হ্যাকিং করার মতো তো নেই, কিভাবে সম্ভব? দিগন্তের এত সব ভাবনার মাঝেই ফোন কল এলো, পরিচিত কলার নিশির ডাক। দিগন্ত তড়াক করে কল রিসিভ করলো। ওদিকে জিনিয়ার বিস্ময়ে মুখ হা হয়ে গেল, এত জলদি রিসিভ করলো। হ্যালো,